নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, হুগো বুমোসকে নিয়ে আপনারা প্রশ্ন করেছেন যে দাদা হুগো বুমোস কি সত্যিই ছাড়ছে মোহনবাগান দল। কিয়ানকে নিয়েও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ব্র্যান্ডন হ্যামিল তিনি কি উড়িষ্যার বিরুদ্ধে খেলতে নামবে? আমি কেন বলছি ভারতে বেড়ে চলেছে ম্যাচ ফিক্সিং এবং ডু অর ডাই অর্থাৎ মরণ বচন ম্যাচ খেলতে নামছে ইস্ট বেঙ্গল দল। আমি কেন বলছি আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করার আছে, তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ম্যাচ ফিক্সিং এর ব্যাপারটা নিয়ে বলি। সত্যি এই মুহূর্তে খুবই লজ্জা লাগছে অ্যাজ আ ভারতীয় ফুটবল রিপ্রেজেন্টার, অ্যাজ আ ভারতীয় ফুটবল রিপোর্টার অনুযায়ী এটা বলতে যে এই মুহূর্তে ভারতীয় ফুটবলে ম্যাচ ফিক্সিং আরো বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে দিল্লি প্রিমিয়ার লিগ চলছে এবং দিল্লি প্রিমিয়ার লিগে আপনার ম্যাচ ফিক্সিং এর এত কেস ধরা পড়েছে, মানে ভারতীয় ফুটবল দিন দিন উন্নতির থেকে অবনতির দিকে বেশি যাচ্ছে এই ম্যাচ ফিক্সিং এর জন্য। এআইএফএফ, এফএসডিএল, আইএফএ এরা প্রচুর চেষ্টা করছে ভারতকে সঠিক দিকে পরিচালনা করার জন্য, কিন্তু এই রকম পাড়ার খেপ টুর্নামেন্ট, স্টেট লেভেলের টুর্নামেন্ট, দিল্লি প্রিমিয়ার লিগের এরকম বড়সড় টুর্নামেন্টে যদি ম্যাচ ফিক্সিং হয় তাহলে খেলার উন্নতি হবে কি? আমি আপনাদেরকে ক্লিপ দেখাতাম, কিন্তু কপিরাইটের ব্যাপার আছে তাই দেখাচ্ছি না ক্লিপটা। আপনারা যদি ক্লিপটা দেখতে চান তাহলে ইনস্টাগ্রামে আমি কিছুক্ষণ পরে একটা ভিডিও ছাড়বো, সেইখানে কিন্তু আপনারা ক্লিপটা দেখতে পারবেন। তো সত্যি আমার খুবই খারাপ লাগছে যে ভারতীয় ফুটবলে এত ম্যাচ ফিক্সিং এর সংখ্যা বেড়ে যাচ্ছে এবং এর বিষয়ে কিন্তু আপাতত সবাই আওয়াজ তোলেনি। রঞ্জিত বজাজ, যিনি ভারতীয় ফুটবলে একাধিক ফুটবলার আমাদেরকে উপহার দিয়েছেন, তিনি সর্বপ্রথম এর বিষয়ে কিন্তু আওয়াজ তুলেছেন এবং আমি এর বিষয়ে আওয়াজ তুলছি এবং চাইছি আপনারাও এর বিষয়ে আওয়াজটা তুলুন। তো ভারতীয় ফুটবলে কিন্তু ম্যাচ ফিক্সিং এর সংখ্যা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক টুর্নামেন্টেই হয়েছে, তবে আইএসএল, আই লিগ এখনো বেঁচে আছে। আশা করছি এই দুই টুর্নামেন্ট প্রপার ভাবে চলবে। তো বন্ধুরা, ম্যাচ ফিক্সিং এর বিষয়ে কিন্তু বিস্তারিত আরো জানতে চাইলে কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি, ব্র্যান্ডন হ্যামিল তিনি কি উড়িষ্যা এফসির বিরুদ্ধে খেলবেন? এই মুহূর্তে কিন্তু মোহনবাগান দলের সঙ্গে আবার প্র্যাকটিস করছেন ব্র্যান্ডন হ্যামিল। তাহলে হ্যামিলের প্র্যাকটিস দেখে কি একটা জিনিস মনে হচ্ছে যে হ্যামিল উড়িষ্যার বিরুদ্ধে খেলবে? উত্তরটা হচ্ছে না, উড়িষ্যার বিরুদ্ধে আমরা হ্যামিলকে দেখতে পারবো না। তবে অবশ্যই উড়িষ্যার বিরুদ্ধে আমরা হ্যামিলকে সাবস্টিটিউট বেঞ্চে বসে থাকতে দেখতে পারি, কিন্তু আমার মনে হয় না উড়িষ্যার বিরুদ্ধে হ্যামিল খেলবে। কারণ হ্যামিল তার কিন্তু খুবই বাজেভাবে চোট লেগেছিল অজয় ছেত্রী ডার্বিতে, যেইভাবে পিছন দিক দিয়ে ট্যাকেল করেছিল হ্যামিলকে, সেটা খুবই বাজেভাবে চোট লেগেছে হ্যামিল। তারপরে আমি বলেছিলাম সুস্থ হতে হ্যামিলের কমপক্ষে 20 দিন মতো সময় লাগবে। তো এখনো কিন্তু হ্যামিল চোট থেকে অনেকটা সুস্থ হয়ে গেছেন, কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হয়নি। তাই হ্যামিল তিনি কিন্তু উড়িষ্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু হয়তো সাব বেঞ্চে বসে থাকতে পারে, তবে স্টার্টিং 11 দিয়ে খেলবে বলে আমার মনে হয় না। তবে ভালো খবর, আনোয়ার আলী তিনি কিন্তু পুরোপুরি ফিট আছেন, তাই আমি মনে করি উড়িষ্যার বিরুদ্ধে বড় ম্যাচে কিন্তু আনোয়ার আলী স্টার্টিং লাইন আপ থেকে খেলতে পারে। তো হ্যামিলের আপডেটটা দিয়ে দিয়েছি এবং আনোয়ার আলীর আপডেটও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে, আপনারা আমাকে অনেক কেউ প্রশ্ন করেছেন যে দাদা কিয়ান কি সত্যি উড়িষ্যা এফসিতে চলে যাচ্ছে, কিছু ইউটিউব চ্যানেল বলছে। তো আমি সত্যি কথা বলতে এই বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল না, তবে আপনারা বলার পর থেকে আমি কিয়ানের বিষয়ে সার্চ করে দেখেছি। বলে রাখি, এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো আপডেট নেই, কোথাও কিছু নেই। কিয়ান মোহনবাগান দলেই আছে। অবশ্যই কিয়ানের সঙ্গে মোহনবাগান দলের চুক্তি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু কিয়ানের সঙ্গে মোহনবাগানের প্রি কন্ট্রাক্ট হয়ে আছে, তাই মোহনবাগান যখন তখন কিয়ানের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করে দিতে পারে। অর্থাৎ আপনারা যেখান থেকেই জেনেছেন কিয়ানের ব্যাপারটা যে কিয়ান উড়িষ্যাতে চলে যেতে পারে, সেটা কিন্তু পুরোপুরি গাঁজাখড়ি গল্প, এর মধ্যে কোনো রকম সত্যতা নেই। কারণ আপনারা বলার পরে আমি কিয়ানকে নিয়ে অনেক সার্চ করে দেখেছি, অনেক জায়গায় খোঁজ নিয়েও দেখেছি, কিয়ানের বিষয়ে কিন্তু কিচ্ছু নেই। কিয়ান মোহনবাগান দলেই আছে, মোহনবাগান দলেই থাকবে। তো কিয়ানকে নিয়ে আপনারা যে প্রশ্নটা করেছেন সেটার উত্তর আরেকবার দিয়ে দিই। কিয়ান মোহনবাগান দলেই আছে এবং মোহনবাগান দলের সঙ্গে কিয়ানের কিন্তু প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে আছে, তাই কিয়ানের সঙ্গে কিন্তু যখন তখন কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিতে পারে মোহনবাগান দল। তো বন্ধুরা, এইবারে বলি আমি কেন বলছি ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুর ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য ডু অর ডাই অর্থাৎ মরণ বচন ম্যাচ হতে চলেছে। এই মুহূর্তে কিন্তু টপ 6-এর জন্য প্রচণ্ড লড়াই চলছে এবং টপ 6-এর জন্য কিন্তু একই রকমভাবে ইস্ট বেঙ্গল তারাও প্রচণ্ডভাবে লড়াই করছে। এই মুহূর্তে
নম্বর 6 পয়েন্টস টেবিলে আছে জামশেদপুর এফসি এবং নম্বর 8-এ আছে ইস্ট বেঙ্গল। তবে ইস্ট বেঙ্গলের পজিটিভ দিক হচ্ছে ইস্ট বেঙ্গল দল জামশেদপুরের থেকে 2টো ম্যাচ কম খেলে আছে। ইস্ট বেঙ্গল দলকে টপ 6-এ থাকতে হলে এই মুহূর্তে প্রায় সব ম্যাচ জিততে হবে। সব ম্যাচ না জিতলেও কিছু ম্যাচ জিততে হবে এবং কিছু ম্যাচ থেকে পয়েন্ট আনতেই হবে ড্র করে। মানে ইস্ট বেঙ্গলকে পয়েন্ট ড্রপ করলে চলবে না। এবং আমি কেন বলছি জামশেদপুর ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচটা ডু অর ডাই ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য। যদি ইস্ট বেঙ্গল ম্যাচটা জেতে তাহলে ইস্ট বেঙ্গল অবশ্যই ভালো কথা টপ 6-এর লিস্টে চলে আসবে। যদি ইস্ট বেঙ্গল ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল আর টপ 6-এর মধ্যে তখন পয়েন্টের পার্থক্য হয়ে যাবে 5-এর। মানে তখন ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ব্যাপারটা খুবই খারাপ, কারণ ইস্ট বেঙ্গল এই মুহূর্তে 2 পয়েন্টের গ্যাপে আছে। যদি হারে তাহলে সেটা 5 পয়েন্টের গ্যাপ হয়ে যাবে। তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলকে আবার টপ 6-এ পৌঁছাতে গেলে অনেক কঠোর পরিশ্রম করতে হবে এবং অন্য দলের ওপর ভরসা রাখতে হবে। তাই ইস্ট বেঙ্গলের হাতে এখনো পুরোপুরি ব্যাপারটা আছে। জামশেদপুরের বিরুদ্ধে যদি জিততেও না পারে যেন ড্র করে, অন্তত 1 পয়েন্ট নেয়। পয়েন্ট হারালে কিন্তু ইস্ট বেঙ্গলে চলবে না। তাই জামশেদপুর ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ ইস্ট বেঙ্গলের জন্য, ইকুয়ালি জামশেদপুরের জন্য। জামশেদপুর তারাও চাইবে যে এই ম্যাচটা জিতে তারা পয়েন্টস টেবিলে নম্বর 6-এর পজিশনটা ঠিকঠাক করে নিক এবং নিজেদেরকে পয়েন্ট বাড়িয়ে আরও উপর দিকে নিয়ে যাক। তো এই ম্যাচটা জেতার জন্য ইস্ট বেঙ্গল দলের প্লেইং 11 ফরমেশন লাইন আপ কী হবে সেটা বলি। তো আমি মনে করি কার্লেস স্কোয়াদ্রা এই ম্যাচে ইস্ট বেঙ্গলকে 4-4-2 ফরমেশনে খেলাবে, কারণ আলট্রা ডিফেন্সিভ গিয়ে কোনো লাভ নেই। নিজের ঘরের মাঠে খেলা, নিজের ঘরের মাঠে আমি সবসময় বুক চিতিয়ে ফুটবল খেলবো। তাই নিজের ঘরের মাঠে খেলা ইস্ট বেঙ্গল দলকে অ্যাটাকিং ফুটবল খেলা উচিত। তাই আমি সেরকমই সাজিয়েছি, যেইখানে ইস্ট বেঙ্গলের গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল, ভালো পারফরমেন্স করেছে নো ডাউট। 4-এর ডিফেন্স, ডান দিকে থাকবে রাকিব কিন্তু ভালো খেলছে। বাঁ দিকে থাকবে নিশু কুমার তিনি শুধু ডিফেন্সের পাশাপাশি কিন্তু অ্যাসিস্টও করছে, ক্রসে গোলও করাচ্ছে। তাই নিশু কুমারকে রাখবো, কারণ এরকম একটা প্লেয়ার লাগে যে ক্রসে গোল করাতে পারে। এবং 2টো সেন্টার ব্যাক, সেটা থাকবে লাল চুলুঙ্গা আর হিজাজি মাহের। এবং এই 4 জনের ডিফেন্সের ওপর কিন্তু ইস্ট বেঙ্গলের পুরোপুরি দায়িত্ব থাকবে ভালো ডিফেন্স করার। এইবারে আসি ইস্ট বেঙ্গলের মাঝমাঠে। ইস্ট বেঙ্গলের একমাত্র প্রপার ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সৌভিক, কারণ ইস্ট বেঙ্গলকে এই ম্যাচে আক্রমণ খেলতেই হবে। 3 পয়েন্ট জিততে গেলে, ঘরের মাঠে ম্যাচ জিততে গেলে ইস্ট বেঙ্গলকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচ জিততেই হবে। তাই সৌভিক একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড, অর্থাৎ এই 5 জনের ওপর কিন্তু রিলাই করে ডিফেন্স করতে হবে। এইবারে আসি রাইট মিডে, সেটা থাকবে নন্দা কুমার, লেফট মিডে সেটা থাকবে মহেশ। এবং একমাত্র ক্রিয়েটিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার, প্লে মেকারের ভূমিকা আমি ভিক্টর ভাস্কোয়েজকে দেবো, কারণ ভিক্টর ভাস্কোয়েজ তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আছেন। এবং 2টো স্ট্রাইকার, সেটা থাকবে ফ্লেসিও ব্রাউন ফরবেস আর ক্লেটন সিলভা। আপফ্রন্টে 2টো ভয়ঙ্কর স্ট্রাইকার রাখছি, যাতে এরা দুজন সুযোগ পেলে ইস্ট বেঙ্গলের জন্য গোল করে। অর্থাৎ ইস্ট বেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু তাদেরকে আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, তো 1 ফোঁটাও সন্দেহ নেই। তো আমি মনে করি ইস্ট বেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে এই প্লেইং 11 ফরমেশন নেওয়া হবে। এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই হুগো বুমোসকে নিয়ে। গতকাল রাত্রেবেলায় যখন মার্কাস তিনি একটা টুইট করেছিলেন যে এখনো ট্রান্সফার উইন্ডো কিন্তু বন্ধ হয়ে গেলেও পুরোপুরি ট্রান্সফার শেষ হয়ে যায়নি। তারপর থেকে অনেকে জল্পনা কল্পনা করেছে যে হয়তো হুগো বুমোস যেহেতু এই মুহূর্তে আনরেজিস্টার্ড আছে, তাই হুগো বুমোস মোহনবাগান দল ছাড়তে পারে। এবং আমাকে অনেকে প্রশ্নও করেছে এই নিয়ে, দাদা হুগো বুমোসের বিষয় কি বলছে মার্কাস। আমি বলে রাখি, হুগো বুমোস কিন্তু মোহনবাগান দল ছেড়ে কোথাও যাবে না। আমি আগেও বলেছি, হুগো বুমোস তিনি নিজেই বলেছেন যে তিনি মোহনবাগান দলেই ফিরবেন, কারণ মোহনবাগান দলে তাকে অনেক কিছু দেওয়া বাকি আছে। তাই হুগো বুমোসের ব্যাপারটা আমি আরও একবার ক্লিয়ার করে দিই, হুগো বুমোস কিন্তু মোহনবাগান ছাড়ার কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। হুগো বুমোস তিনি মোহনবাগান দলেই থাকবেন এবং তিনি মোহনবাগান দলেই থাকতে চান। অর্থাৎ হুগোকে নিয়ে এই প্রশ্নটা করেছিলেন, হুগো বুমোস তিনি কিন্তু মোহনবাগান দলেই থাকবে, তিনি মোহনবাগান দল ছাড়বেন না। তাহলে বন্ধুরা আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।